বিয়ে এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? যে বিয়েতে কেমন শাড়ি পরবো, আমাকে কেমন লাগবে, কেমন সাজবো বা প্রোগ্রামটা কেমন হবে। তো আজকে একটু ব্যতিক্রমী বিয়ের কথা বলবো, যে বিয়েতে আহ বর কনের সম্মতি আছে, তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু তবু কোথাও যেন কিছু একটা নেই, এবং বিয়ের দিন রাতে বরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা করার পর খুনি পালিয়েও যেতে সক্ষম হয়, যেখানে আমাদের বর, যিনি বর, তিনি খুব ক্ষমতাবান একজন মানুষ, তাকে সাধারণ মানুষ আসলে ছোঁয়ার বাইরে, মানে তাকে সাধারণ মানুষ কখনো দেখেওনি বলা যায় এরকম। এবং সে যে জায়গায় থাকে তার জায়গাটার চারপাশে এত বেশি নিরাপত্তা, সেখানে একটা পিঁপড়াও ঢোকার কোনো সুযোগ নেই। এইরকম জায়গায় থেকে তাকে হত্যা করা হয় এবং খুনি পালিয়ে যেতেও সক্ষম হয়। কিভাবে সম্ভব, কেন সম্ভব, বা এই ইন্টারেস্টিং বিয়েটা কোন জায়গায় হয়েছে, আজকে সেটা নিয়ে কথা বলবো। তো আজকে কথা বলবো রাখি মদিনার লেখা আমি দুয়ারি টু বইটি নিয়ে। আমি আবার বলছি, বইয়ের নাম হচ্ছে আমি দুয়ারি টু, লিখেছে রাখি মদিনা। আমি দুয়ারি ওয়ান নিয়ে আমি আগে কথা বলেছি, তো সেই বইয়ের রিভিউটা আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দেব। এখন কথা বলবো দুই নিয়ে, আমি দুয়ারি টু নিয়ে। এই যে টু, এই বইটির কাহিনী শুরু হয়েছে পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছে সেখান থেকে, একদম সেখান থেকেই শুরু হয়েছে ব্যাপারটা, কিন্তু তা নয়। এর মধ্যে আসলে অনেক কাহিনী ঘটে গিয়েছে। আমরা পার্ট ওয়ানে ইরাকে দেখতে পাই খুবই সেন্সিটিভ একটা মেয়ে, যে ভালোবাসার জন্য পাগল, যাকে খুব সহজেই বোকা বানানো যায়, যে আসলে অনেক বেশি প্রতারণার শিকার হয়েছে। কিন্তু পার্ট টুতে আমরা ইরাকে দেখতে পাই খুবই ভিন্নভাবে, যে ইরাকে আসলে চেনা যায় না, যে ইরা সেন্সিটিভ নয়, যে ইরার মধ্যে ভালোবাসা আছে, তবে এবার সে প্রতিশোধ নিতে চায়। এবার সে একজন দেশপ্রেমিক, যে হচ্ছে নিজের কথা চিন্তা করে না, বরং আশেপাশের মানুষের কথা চিন্তা করে, এবং যে আসলে সহজে আর গলে যায় না আর কি। তো এই যে আমি দুয়ারি টু, এই বইটির কাহিনী শুরু হয় সান্টা মনিকাতে, যেখানে আমরা দেখতে পাই ইরা এখন গোয়েন্দা অফিসার। কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। তো ইরাকে খুব গোপন একটা মিশনে পাঠানো হয়, যে মিশনে আগেও অনেক মানুষ গিয়েছে কিন্তু কেউ বেঁচে ফিরতে পারেনি। মিশনটা হচ্ছে একটা ডায়মন্ড চোরাচালানকারীকে ধরতে হবে। তার এই যে প্রসেসিংটা, সে কিভাবে নকল হীরাকে আসল হীরা বলে উপমহাদেশগুলোতে বিক্রি করছে এবং কেউ কিভাবে ধরতে পারছে না, এই যে চক্রটা, এই চক্রটাকে ইরার ধরতে হবে। এর আগে অনেক পুরুষ গিয়েছে কিন্তু কেউ সফল হতে পারেনি। এবার অফিসাররা চেষ্টা করেছে একটা মেয়েকে পাঠানোর, যাতে করে হচ্ছে সে অনেক কিছু ধরতে পারে। ঠিক মেয়েকেই কেন, সেটাও বইতে বলা আছে। তো যাই হোক, ইরাকে খুব দ্রুত সময়ের মধ্যে বিদেশে পাঠানো হয়, এবং সেখানে আমরা দেখতে পাই যে ইরা তার কার্যক্রম শুরু করে দেয়। সে প্রথমে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করে। এই মেয়েটার সাথে বন্ধুত্ব কোনো উদ্দেশ্যে করে না, বরং এই মেয়েটার সাথে বন্ধুত্ব তার এমনিতে হয়ে যায়, মারিয়া নামের একটা মেয়ের সাথে। তো এই মেয়েটার সাথে বন্ধুত্বের পর সে মেয়েটার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে পারে, যে তার বয়ফ্রেন্ড খুবই ভালো, তবে সে মেয়েদেরকে খুব ঘৃণা করে। শুধুমাত্র মারিয়ার সাথেই তার ভালো সম্পর্ক। কেন সম্পর্ক সেটা মারিয়া না বললেও আমরা পরবর্তীতে বইতে জানতে পারি। তো এই যে ইরার যে বন্ধু, মানে মারিয়ার যে বয়ফ্রেন্ডটা, তার মধ্যে যে গুণাবলীগুলো দেখতে পাই, মানে তার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো অনেকটাও হীরা চোরাচালানকারীর সাথে মিলে যায়, যার কারণে ইরা তার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। তবে তার সাথে ইরার দেখা হয় না। কেন হয় না? কারণ সে দেখা করতে চায় না, সে মারিয়াকে কথা দিয়ে কথা রাখে না, সে আসে না। এরপর ইরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সে ওই লোকটার ঠিকানা জোগাড় করে এবং তার বাড়িতে চলে যায়। যাওয়ার পর ইরা বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। আসলে তাকে ধরার জন্য এটা একটা ফাঁদ পাতা হয়েছে, যেখানে তার বিশ্বস্ত মানুষেরাও যুক্ত রয়েছে। তো ইরা তো বোকার মতো সেই ফাঁদে পা দিয়ে দেয়, এবং তাকে সাক্ষাৎ মৃত্যুর জন্য একটা জায়গায় ফেলে দেওয়া হয়, যেখানে হচ্ছে প্রাণীরা তাকে ছিঁড়ে খাবে। কিন্তু পরবর্তীতে ইরা যখন ঘুরে তাকায়, তখন সে এমন একটা মানুষকে দেখতে পায়, যাকে দেখার পর ইরা যেমন অবাক হয়, তেমন পাঠকরা, মানে আমরাও অবাক হয়ে যাই। তাকে আসলে তাকেই ওখানে এক্সপেক্টেড না আর কি, এরকম একটা ব্যাপার। তো সেই মাফিয়াটার নাম হচ্ছে ভিকি কার্টার, যে এই চোরাচালান সহ অনেক কিছুর সাথে যুক্ত, মানে অনেক খারাপ কাজের সাথে যুক্ত। তবে ইরা এবার চেষ্টা করেছে তাকে ধরার, কিন্তু ওই যে ইরা উল্টো ধরা পড়ে গিয়েছে। ধরা পড়ার পর যে কাহিনী, মানে ধরা পড়ার পরই আসলে আসল কাহিনী শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যে এই মাফিয়াটাকে খুন করা হয় খুবই নৃশংস ভাবে, এবং খুন করার পর খুনি সেখান থেকে পালিয়ে যেতেও সক্ষম হয়। তো কিভাবে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, বা ইরার এখানে কি ভূমিকা ছিল, ইরাকে তো মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে, তবুও ইরা কিভাবে বেঁচে ফিরেছে বা কে ইরাকে বাঁচিয়েছে, সেগুলো জানতে আপনারা বইটি পড়তে হবে। এছাড়া এখানে আরেকটি খুন আমরা দেখতে পাই, যেখানে এই যে আমেরিকার পুলিশরা, তারা দেখে যে খুব
মানে খুব অদ্ভুত ভাবে কিছু হত্যাকাণ্ড হচ্ছে, যেখানে খুনিকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না, শুধুমাত্র তার সিগারেটের ফিল্টারটা পাওয়া যাচ্ছে, তবে ওই ফিল্টারটা থেকেও কিছুই ধরা যাচ্ছে না। তো আমরা দেখতে পাই ওটারও প্রসেসিং চলছে, পাশাপাশি এই মাফিয়াকে হত্যার ব্যাপারেও চলছে আর কি। তো এই বইটা পুরোটাই আসলে সাসপেন্স দিয়ে ভরা, যেখানে আমরা কতক্ষণ খুনির পিছনে ঘুরি, কতক্ষণ আমরা হচ্ছে একটু মনস্তাত্ত্বিক জিনিসপত্র দেখতে পাই, কখন আমরা দেখতে পাই ইরার যে ব্যাপারগুলো, মানে ইরার মারিয়ার বন্ধুত্বের ব্যাপারগুলো বা ইরার ওই সময়কার যে মানসিক অবস্থা সেগুলো আর কি। তো এই আর কি, এখানে কেন খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে, বা বিদেশি প্রেক্ষাপটে এই বইটি কেন লেখা হয়েছে, সেই সবকিছুই আপনারা আমি দুয়ারি 2 এই বইটি পড়লে জানতে পারবেন। এবার যদি আমি বলি বইটি আমার কেমন লেগেছে, প্রথমেই আমি বলবো এই বইতে লেখিকা অনেক বেশি উন্নতি করেছেন। আগের বইতে আমার কাছে তার ইরা চরিত্রটি অনেক দুর্বল লেগেছে, মনে হয়েছে যে এই চরিত্রের মধ্যে অনেক কিছু মিসিং, অনেক কিছু অতিরিক্ত। তবে দুয়ারি 2-তে এসে ইরাকে লেখিকা হচ্ছে সুন্দরভাবে বিল্ড আপ করেছেন, এবং এখানে আমরা আসলে আগের যে দুর্বলতাগুলো দেখেছি, আগে অনেক বেশি দুয়ারিকে অনেক বুদ্ধিমান দেখানো হয়েছে, কিন্তু তার এই যে প্রপার প্ল্যানিং বা এগুলো কিছু দেখানো হয়নি। তবে এই পার্টে আমরা অনেক কিছু দেখতে পাই সেসব ব্যাপারে, এবং এটা বিদেশি প্রেক্ষাপটে লেখা হয়েছে। পাশাপাশি এখানে যেসব তথ্য যোগ করা হয়েছে সবগুলোই কিন্তু বাস্তবে রয়েছে। তো লেখিকা খুব চমৎকার ভাবে তার কল্পনা শক্তি এখানে ফুটিয়ে তুলেছেন, আর তার লেখার গতি সাবলীল। কোথাও গিয়ে মনে হয়নি যে আমি রিডিং ব্লকে পড়ছি, আমি আর পড়তে পারবো না, এরকম কিছু মনে হয়নি। এবং এখানে যে গল্পটার মধ্যে যে লেখিকা চেষ্টা করেছেন ছোট ছোট মেসেজ দেওয়ার মারিয়ার মাধ্যমে, যে আসলে নিজেকে ভালোবাসতে হবে, কখনো অন্যের উপর ভরসা করা যাবে না, নিজেকে ভালো না বাসলে কেউ আমাকে ভালোবাসবে না, এরকম অনেক বেশি উপদেশমূলক কিছু কথা লেখিকা বলেছেন, যেটা তার আগের বইতেও রয়েছে এবং এই বইতেও বলেছেন। যে ব্যাপারগুলো আমার ভালো লেগেছে। আর ওই যে বললাম কাহিনী, এখানে কাহিনী ইন্টারেস্টিং ছিল, মানে এখানে থ্রিলার ভাইবসটা পেয়েছি, যেটা আগের বইতে আমার কাছে মিসিং ছিল, তবে এই বইতে থ্রিল ব্যাপারটা ছিল। এবার আসি এই বইতে যেসব জিনিস আমার কাছে ঠিক মনে হয়নি বা সমালোচনা করার মতো মনে হয়েছে সেগুলো নিয়ে একটু বলি। যেমন এখানে প্রথমেই দেখতে পাই ইরার বন্ধু মারিয়া, মানে বিদেশে তার যে বন্ধু হয়েছে তাকে ইরার কাছে সে 500 বার তার বয়ফ্রেন্ডের গল্প বলে ফেলেছে। তো মারিয়ার সাথে ইরার বন্ধুত্ব 7 দিনের মতো হবে, এবং তাদের যে খুব বেশি কথা হয়েছে ব্যাপারটা এমনও না। তো এর মধ্যে 500 বার অন্য টপিক বাদে শুধু বয়ফ্রেন্ডের কথা বলে ফেলা, এই ব্যাপারটা একদমই অযৌক্তিক আমার কাছে লেগেছে। তারপর আমরা দেখতে পাই যে এই যে মারিয়া, সে অনেকবার ইরার হোটেলে এসেছে, মানে ইরা যেখানে থাকে আর কি সেখানে এসেছে, কিন্তু ইরাকে একবারও সে তার বাড়িতে দাওয়াত দেয়নি। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না, একবারই মাত্র দাওয়াত দিয়েছে আর কি পরবর্তীতে। তারপর আমরা দেখতে পাই এত বড় একজন মাফিয়া ভিকি কার্টার, যার কাছে অনেক ক্ষমতা, সে জানে বাংলাদেশ থেকে কে এসেছে তাকে ধরার জন্য, কিন্তু সে এটা জানে না সেই মানুষটাকে, তার চেহারা সে জানে না, তাকে সে দেখেনি। এই ব্যাপারটা একটু কেমন জানি হয়ে গেল আমার কাছে, যে আমি সব ইনফরমেশন জানি, শুধু মানুষটাকে, তাকে আমি চিনি না আর কি। যদিও এখানে আমাদের ইরা ছদ্মনামে এসেছে, তবুও তার ছবি তো পাওয়ার কথা, ছবি দেখেও চিনবে না এরকম আমার কাছে মনে হয়েছে। তারপর আমরা আবার দেখতে পাই যে ডেভিড ইরার সাথে কথা বলছে, মানে পুলিশটা ইরার সাথে কথা বলছে, কিন্তু ইরা তখন বাংলায় কথা বলছে, লেখিকা কোথাও মেনশন করেনি সে ইংরেজিতে কথা বলছে। তাহলে বাংলাতে কথা বললে এই ডেভিডটা কিভাবে বাংলা বুঝতে পারছে? সে তো বাংলা বোঝার কোনো প্রশ্নই আসে না। তারপর আমরা আবার দেখতে পাই যে আমেরিকার মতো জায়গায় ইমিগ্রেশনের খুব দুর্বলতা, যে সেখান থেকে খুনি পালিয়ে যাচ্ছে অথচ তাদের অফিসাররা ধরতে পারছে না, যে ব্যাপারটা একটু একটু বেশি কাল্পনিক আমার কাছে মনে হয়েছে, যে তাদের যোগাযোগ ব্যবস্থা এত দুর্বল হবে। হ্যাঁ, লেখিকা এখানে অনেক কিছু ইনক্লুড করেছেন, অনেক প্রযুক্তি ইনক্লুড করেছেন, তবুও আমার মনে হয়েছে এখানে কিছুটা তো ফ্লট হোল রয়ে গিয়েছে। তারপর আবার আমরা দেখতে পাই যে ইরার সাথে যখন মাফিয়ার কথাবার্তা হয়, তখন আমরা দেখতে পাই ইরা একজন কি বলে, ইরা এখানে একজন গোয়েন্দা অফিসার, তার ব্যক্তিত্ব জিনিসটা এখানে একটু অন্যরকম থাকবে। তবে আর একজন এত বড় একজন মাফিয়া, তার চিন্তা ভাবনা থাকবে একরকম। কিন্তু এখানে আমরা একটু নিব্বা নিব্বি টাইপ কথাবার্তা দেখতে পাই, যে তাদের যে কথোপকথনের ব্যাপারগুলো, এখানে আমি আবার প্রথম পার্টের ইরাকে ব্যাক পাই, যে হচ্ছে খুবই ইমোশনাল, কি বলতেছে নিজেও জানে না, মানে একটু কেমন জানি। এই জায়গায় ইরার চরিত্রটা আমার ভালো লাগেনি, ওই অংশটুকুতে কথাবার্তা টাইপটা আমার ভালো লাগেনি। তারপর হচ্ছে এই যে আমেরিকার মতো জায়গায় গিয়ে খুন দেখিয়েছেন, খুনি হচ্ছে শুধু ফিল্টারের অংশ রেখে আসছে, তাও কেউ ধরতে পারছে না। তো আমেরিকার মতো জায়গায় মাত্র 7 দিনের প্ল্যানে এটা করা কি সম্ভব? মানে এখানে সময়সীমায় নিয়ে আমার একটু প্রশ্ন রয়েছে। তো এখানে আমার আসলে আরো অনেক কথা বলার আছে, কিন্তু 10 মিনিটের বেশি ভিডিও আমার পেজ থেকে আপলোড হবে না। তো এইসব ছোটখাটো জায়গায় লেখিকার আসলে আরো একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে, যে সময় জ্ঞান নিয়ে আসলে আরো একটু কাজ করা দরকার ছিল। এত কম সময়ে এত কিছু করা,
যেটা যতই সে অনেক পাওয়ারফুল হোক, এটা একটু অবাস্তব লেগেছে। তো আপনারা যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তারা চাইলে এই বইটি পড়তে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।